আজকে আমি তোমাদের স্পোকেন ইংলিশের বেসিক থেকে শেখাতে যাচ্ছি। আমরা কথা বলার জন্য যে বাকযন্ত্রগুলো ব্যবহার করি, প্রথমে আমি সেটা নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব সাউন্ড অর্থাৎ ধ্বনি নিয়ে। তারপর আলোচনা করব লেটার অর্থাৎ বর্ণ নিয়ে। তারপর আমি আলোচনা করব ওয়ার্ড নিয়ে, তারপর সেন্টেন্স নিয়ে। এরপর অন্যান্য যে গ্রামারের বিষয়গুলো আছে সেগুলো আমি একে একে আলোচনা করব, আর সেগুলো তোমাদের আমি শেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যেটা প্রথমে শিখবো সেটা হচ্ছে অর্গানস অফ স্পিচ অর্থাৎ বাকযন্ত্র। তো আমরা জানি যে আমরা কথা বলার সময় আমরা বিভিন্ন অঙ্গের সাহায্যে, আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গ, সেই কিছু কিছু অঙ্গের সাহায্যে আমরা কথা বলি। আমাদের সব শরীরের সমস্ত অঙ্গ কিন্তু আমাদের কথা বলতে সাহায্য করে না, যেমন হাত, পা, এগুলো আমাদের কথা বলতে সাহায্য করে না। কথা বলতে কি কি সাহায্য করে? যেমন জিভ, জিভ আমাদের প্রধান একটি অঙ্গ কথা বলার ক্ষেত্রে। তারপর দুই ঠোঁট, দাঁত, উপরের যে দাঁত পাড়ির দাঁত এবং নিচের পাড়ির দাঁত। তারপর আমাদের দাঁতের মাড়ি, মুখের উপরের তালু, ও আমাদের এই যে ভোকাল কর্ডস আছে, সেই ভোকাল কর্ডস আমাদের কি করে? কথা বলতে সাহায্য করে। তো এই সমস্ত যে অঙ্গগুলো বললাম, এই অঙ্গগুলোকে বলা হয় বাকযন্ত্র। তাই আমরা বাকযন্ত্র বলতে কি বুঝি? যে সমস্ত অঙ্গের সাহায্যে, যে সমস্ত অঙ্গের সাহায্যে আমরা কথা বলি, সেই সমস্ত অঙ্গগুলোকে বলা হয় যন্ত্র। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে বাকযন্ত্র কি জিনিস। বাকযন্ত্র বুঝে যাওয়ার পরে আমাদের জানতে হয় সাউন্ড, ধ্বনি কি জিনিস। দেখো, বাকযন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন রকম আওয়াজ করি। যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তো আমি কথা বলার সময় কি একটা আওয়াজ তৈরি হচ্ছে। এই যে আওয়াজ, আওয়াজটা অর্থ আছে একটা অবশ্যই, এটা এমনি আওয়াজ নয়। আমি যখন মুখ দিয়ে যেমন উল্টাপাল্টা একটা আওয়াজ করি, সেই আওয়াজটা কিন্তু অর্থ থাকবে না, তো আমি সেই আওয়াজটাকে ধ্বনি বলতে পারবো না। কিন্তু যখন একটা আওয়াজ, যে আওয়াজটার একটা অর্থ থাকবে, তখন আমি সেই আওয়াজটাকে বলতে পারবো ধ্বনি। তাহলে আমি ধ্বনি বলতে কি বুঝি? ধ্বনি বলতে এটাই বোঝা যায় যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলে। মনে করো রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তো গাড়িটা আওয়াজ হলো, ওটা একটা আওয়াজ, কিন্তু ওটা কি ধ্বনি হবে? না, ওটা সাউন্ড বা ধ্বনি বলা যাবে না, কারণ ওই ধ্বনিটার কোনো অর্থ নেই। যে ধ্বনিটার অর্থ আছে তাকে আমরা বলতে পারবো, যে সাউন্ডটার অর্থ আছে তাকে আমরা বলতে পারবো ধ্বনি। সব কিন্তু সাউন্ড ধ্বনি হবে না। এবার ধ্বনি জানার পরে আমাদের জানতে হবে লেটার। এই যে আমি কথা বলছি, মনে করো আমি তোমাদের সামনে বলছি ABCD, আমি এটা মুখ দিয়ে কথা বলছি, আমি আওয়াজ করে বলছি, এটা হচ্ছে ধ্বনি। কিন্তু আমি যখন মুখে বলবো না, আমি যখন বোর্ডে লিখে প্রকাশ করব ABCD করে, তখন আমি কিন্তু মুখ দিয়ে বলছি না, আমি শুধুমাত্র লিখে যাচ্ছি। আমি না বলে শুধু বোর্ডে লিখে যেতে পারি। তখন আমি কি করছি? ধ্বনিটাকে একটা আকার দিচ্ছি, ধ্বনিটাকে লিখে প্রকাশ করছি। তো এই ধ্বনি লিখিত রূপটাকে বলা হয় লেটার বা বর্ণ। তাহলে লেটার বা বর্ণ কি? ধ্বনি লিখিত রূপকে বলে লেটার বা বর্ণ। লেটার বা বর্ণ জানার পরে আমাদের জানতে হবে ওয়ার্ড। ওয়ার্ড কি জিনিস? যে একটি লেটার দিয়ে বা তার বেশি লেটার দিয়ে যখন একটি অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বলে ওয়ার্ড। যেমন আই, আই মানে আমি, এখানে একটা লেটার, একটা লেটার দিয়ে একটা অর্থ প্রকাশ করছে। আ মানে একটি, এখানে লেটার দিয়ে একটা অর্থ প্রকাশ করছে। তারপরে তারা মনে করো যেমন ক্যাট, বয়, পেন, এই ওয়ার্ডগুলো দিয়ে কি হচ্ছে? এখানে একের বেশি লেটার আছে, যেগুলো লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি ওয়ার্ডের সংজ্ঞাটা, যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন এটি অর্থ প্রকাশ করে, তখন সেই বর্ণ বা বর্ণের সমষ্টিকে বলা হয় ওয়ার্ড বা শব্দ। এবার ওয়ার্ড বা শব্দ জানার পরে আমাদের জানতে হবে সেন্টেন্স কি জিনিস। সেন্টেন্স কি? আমরা একটি শব্দ দিয়ে, একটি ওয়ার্ড দিয়ে বা একের বেশি ওয়ার্ড দিয়ে যখন আমরা নিজের মনের ভাবটাকে প্রকাশ করি, তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। কেমন সেন্টেন্স বা বাক্য? একটা ওয়ার্ড দিয়ে আমরা কেমন করে মনের ভাবটা প্রকাশ করতে পারবো? যেমন আমাকে কেউ মনে করো বললো, স্যার মে আই কাম ইন, আমি বললাম ইয়েস কাম ইন। তাহলে আমি এখানে একটাই ওয়ার্ড বললাম ইয়েস, আর ইয়েস ওয়ার্ড দিয়ে কি হলো? সে বুঝতে পারলো যে হ্যাঁ, আমি তাকে ভেতরে আসার অনুমতি দিলাম। তাহলে এখানে একটা ওয়ার্ড দিয়ে মনোভাবটা প্রকাশ হলো। তাহলে এখানে একটা ওয়ার্ড দিয়েই একটা সেন্টেন্সকে বোঝাচ্ছে, যদিও এখানে ভার্ব নেই। আবার কেউ বলতে পারে স্যার মে আই কাম ইন, কাম। তাহলে এখানে কাম ওয়ার্ড দিয়ে আমি তাকে বুঝিয়ে দিলাম যে হ্যাঁ, ভেতরে আসো। তাহলে এই যে কাম, ইয়েস, এই ওয়ার্ডগুলো দিয়ে একটা ওয়ার্ড হলেও এখানে কিন্তু মনোভাবটা প্রকাশ পাচ্ছে। তাহলে এই একটি ওয়ার্ডটাও হচ্ছে একটি সেন্টেন্স। তাছাড়াও
আই এম এ বয়, হি ইজ এ বয়, শি ইজ এ গার্ল, এগুলো তো সেন্টেন্স হবে, এগুলো তো আমাদের জানাই আছে। যেখানে কতগুলি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে একটা আমাদের মনোভাব প্রকাশ করছে, তাহলে এগুলো হবে ওয়ার্ড। কিন্তু সেন্টেন্সে অনেক সময় ভার্ব না থাকতে পারে। আমরা মনে করি যে ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না, আমাদের এভাবে শেখানো হয়েছে যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না, কিন্তু এটা ঠিক নয়। বলার সময় আমাদের ভার্বটা বিশেষ প্রয়োজন পড়ে না হতো, আমরা ভার্ব ছাড়াও সেন্টেন্সের সাহায্যে কথা বলতে পারি। কিন্তু লিখতে গেলে আমাদের ভার্বটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে তো আর একটা ওয়ার্ড দিয়ে মনোভাবটা প্রকাশ করা যায় না। হ্যাঁ, ডায়লগের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যখন আমি লিখবো, যখন আমি কোনো কিছু লিখে প্রকাশ করব, মনে করো আমি একটা স্টোরি লিখছি, তখন আমাদের কিন্তু প্রতিটি সেন্টেন্স তখন ভার্ব কম বেশি থাকতেই হবে, ভার্ব ছাড়া কিন্তু সেখানে বাক্য হবে না। তাহলে আমি এটা বলতে পারি যে ভার্বটি বাক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু কথা বলার সময়, স্পোকেন ইংলিশের সময় ভার্বটি অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু লেখার সময় ভার্বটি অতি গুরুত্বপূর্ণ।